টাইপ টুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুল, যেটা দিয়ে আমরা ডিজাইন করতে গেলে বা যা কিছুই করি লেখার প্রয়োজন হবে। আর লেখার প্রয়োজন মানে লেখাটারে ডেকোরেট করাটাই আপনার মূল কাজ হবে। তো কীভাবে সাজানো লাগবে, ঠিক আছে। তো সেই একটা ডিজাইন আপনি কিভাবে সাজাবেন, বিজনেস কার্ডের জন্য কিভাবে সাজাবেন, অথবা একটা ফ্লেয়ার ডিজাইন তৈরি করলেন সেটার মধ্যে লেখাটাকে কিভাবে গুছিয়ে দিবেন, সেটাই আপনার কাজ হবে, ঠিক আছে। মূলত এই ধরনের কাজগুলো লেখাগুলোরই সাজানো অনেকটা ডিজাইনের অনেকটা প্রধান কাজ হয়ে দাঁড়ায় অনেক সময়, ঠিক আছে। আপনার কোম্পানির নামটা ফুটায় তোলা বা বিভিন্ন ধরনের কাজ। তো যাই হোক, অত কথা বাড়ায় লাভ নেই, আমরা কাজে চলে যাই। তো প্রথমে যে জায়গাতে দেখেন টাইপ টুলের মধ্যে নর্মালি এই জায়গাতে চাপ দিয়ে ধরলে দেখতে পাবেন যে আপনার অনেকগুলো টুল এই জায়গাতে আছে। তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি একে একে দেখাবো আপনাদের। তো প্রথমে এটা নর্মালি টাইপ টুলের যে সিলেক্ট করলে আমরা এই জায়গা থেকে টাইপ করতে পারবো। সরি, এটাকে আমরা একটু সিলেক্ট করে ডিলিট দিই আগে। হ্যাঁ, এখন আপনি এটা যখন এটার পেজের উপর ক্লিক করবেন আপনি নর্মালি এটা দিয়ে টাইপ করতে পারবেন। এখন জিনিসটা অনেক ছোট আকারে দেখা যেতেছে, আপনি চাইলে এটার আকার বড় করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে গেলে এই জায়গাতে ক্যারেক্টারে গিয়ে আপনি যদি এটা ক্লিক করেন, ঠিক আছে, তো ক্যারেক্টার বক্স থেকে আপনি দেখতে পাবেন এটার ফন্টের নাম দেওয়া আছে হচ্ছে হলো আপনার এই জায়গাতে মাইরাইট প্রো রেগুলার সাইজ যেটা দেওয়া আছে, এবং এই জায়গাতে আপনার ফন্ট 12 দেওয়া আছে। আপনি চাইলে এটা আপনি লিখে দিতে পারেন। যেমন আমি এই জায়গাতে 30 লিখলাম এবং এন্টার দিলেন, দেখেন এটার সাইজটা 30 হয়ে গেছে। আপনার কন্ট্রোল টি চাপলে টাইপ টুলের ক্যারেক্টার বক্স অটোমেটিকলি চলে আসে। দেখেন এই জায়গাতে কন্ট্রোল টি চাপবেন, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন আপনি এই যে দেখেন এই জায়গাতে আমরা যখনই সাইজটাতে ক্লিক করব এই জায়গাতে 72 পয়েন্ট পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। 72 পয়েন্ট পর্যন্ত এত বড় হয়। কিন্তু আপনার যদি প্রয়োজন হয় না আমি আরও বড় করতে চাই, তখন আপনি কিভাবে করবেন? এই জায়গাতে লিখে দিলে হয়। আমি যদি এই জায়গাতে 200 লিখে দিই 200 পয়েন্টই আসবে। আর আমরা চাইলে এটাকে টেনে ধরে বড় করতে পারবো। সেক্ষেত্রেও এটা দেখেন আস্তে বা পয়েন্টে শো করবে 145-এর উপরে আছে পয়েন্ট। তো এছাড়াও আমরা পয়েন্ট যে লিখে অথবা আমরা নর্মালি এটা যদি বড় ছোট করতে চাই তাহলে সেটা কিভাবে পারবো খেয়াল করবেন। এটার জন্য আমরা করব হচ্ছে শিট কন্ট্রোল লেস দেনের জন্য লেস দেন চাপলে হচ্ছে ছোট হবে, আর শিট কন্ট্রোল গ্রেটার দেন চাপলে বড় হবে ফন্টের সাইজ। বুঝতে পারছেন? শিফট কন্ট্রোল লেস দেন চাপলে ফন্টের সাইজ ছোট হবে, শিফট কন্ট্রোল গ্রেটার দেন চাপলে হবে বড়। বুঝতে পারছেন? তো এখন আপনার অনেক সময় প্রয়োজন হবে, খেয়াল করেন সবাই, আমরা যখন লিখব এখন সবগুলো ছোট হাতের আছে। এখন ক্লায়েন্ট ভাবলো বা আপনার মনে হলো না এটা আপার কেস, সবগুলো বড় হাতের দিলে আমার মনে হয় সুন্দর হবে। তো তা আপনি এখন কি করতে পারেন? তো আমরা যাব হচ্ছে টাইপে গিয়ে আমরা এই জায়গাতে টাইপে গেলে দেখবেন হচ্ছে কেস চেঞ্জ কেস, এই জায়গাতে আপার কেস দেওয়া আছে। আপনি আপার কেস করে দিলে সবগুলো বড় হাতের চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এই জায়গাতে সবগুলো আপার কেস লোয়ার কেস করতে চাইলে লোয়ার কেস দিয়ে নিতে পারেন। এরপর টাইপে গিয়ে চেঞ্জ কেস, এবং দেখেন সেন্টেন্স কেস যদি দেই বা টাইটেল কেস যদি দেই তাহলে কি হবে যে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর হবে বড়, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর হবে বড়। যেমন এই জায়গাতে আমি একটা স্পেস দিছিলাম যেটা আর কি দুইটা ওয়ার্ড বোঝানোর জন্য। তো প্রথম অক্ষরটা কে, এটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, এবং এইচটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। কারণ কি আমার এই জায়গাতে দুইটা ওয়ার্ড বোঝানো হয়েছে এবং দুইটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়, ঠিক আছে। এটা হলো টাইটেল কেস। আর যদি আমি সেন্টেন্স কেস দিই তাহলে শুধু কেটাই বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতের আসবে। যেমন আপনি টাইপে যান, গিয়ে সেন্টেন্স কেস দিলে আমার সবগুলো ছোট হাতের আসবে, আপনার বাকি সবগুলো ছোট হাতের আসবে। যাই হোক, আপনারা এইভাবে করে ডিজাইনের প্রয়োজন আপনি এভাবে গুছিয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর এটা আপনার চাইলে ফন্টের আকার পরিবর্তন করতে পারেন, ফন্টের নামও মানে ফন্টও পরিবর্তন করতে পারি। আমার এই ফন্টটা ধরেন ভালো লাগতেছে না, তো আমরা কি করতে পারি, আমরা ভিন্ন একটা ফন্ট দিতে পারি। সেক্ষেত্রে
ফন্টে গিয়ে এই জায়গাতে একটা জাস্ট ক্লিক করবেন, এই জায়গাতে ফন্টের নাম শো করতেছে, আপনি এই জায়গা থেকে ফন্ট নিয়ে নিতে পারেন, যে কোনোটা নাম জানা থাকলে আপনি এই জায়গা থেকে দিয়ে নিতে পারেন, অথবা আপনার যদি কোনো ফন্টের নাম জানা থাকে তাহলে এই জায়গাতে লিখে দিয়েও করতে পারেন। ঠিক আছে, আপনার যদি কোনো ফন্টের নাম জানা থাকে তাহলে প্রথম 3টা অক্ষর লিখলেই দেখবেন যে আপনার ফন্ট চলে আসে। ঠিক আছে, আপনি এইভাবে এটার উপর ক্লিক করে ডাউন অ্যারো চাপলেও পরিবর্তন হবে। ঠিক আছে, যে কোনোটা আপনি দিয়ে নিতে পারেন, ডাউন অ্যারো বা আপ উপরের অ্যারো। বুঝতে পারছেন? এবং এটা কিন্তু সাথে সাথে আপনার পরিবর্তনটা দেখতে পাবেন, যে ফন্ট পরিবর্তন হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যারা আগে কাজ করতাম তারা যে যখন টেনে কাজ করতাম তখন অ্যারো চাপলেই হইতো না, তখন শিফট কন্ট্রোল একসাথে চাপ দিয়ে অ্যারো চাপে এন্টার চাপতে হতো প্রত্যেকবার, যাতে এই এখন তো প্রিভিউ আমরা সাথে সাথে দেখতে পাই। আগে এই সিস্টেমটা ছিল না, আগে শিফট কন্ট্রোল এন্টার বারবার চাপতে হতো এবং বারবার পরিবর্তন করতে একেবারে 3টা কি সবসময় চাপ দিয়ে ধরে রাখতে হতো, শিফট চাপ দিয়ে ধরে এন্টার চাপতে হতো আর নিচের অ্যারো চাপতে হতো বারবার। তখন ফন্ট পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পাইতাম বা দেখতে পাইতাম। কিন্তু এখন আপনাদের সুবিধা হয়েছে কি, আপনারা জাস্ট ওই জায়গাতে ক্লিক করে ডাউন অ্যারো চাপেন, সাথে সাথে ওই জায়গাতে দেখতে পান। ঠিক আছে, অনেকটাই ইজি করে ফেলছে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে ফন্ট এই জায়গা থেকে এইভাবে করে পরিবর্তন করতে পারেন। এবং আমরা আরও কিছু জিনিস দেখি এটার সাথে, যেমন এই জায়গাতে আরও কয়েকটা লাইন করি আমি। এখন 3-4টা লাইন এই জায়গাতে আমরা করলাম। তো এখন আমার যদি মনে চায় যে আসলে মনে হয় যেন স্পেসটা আমি বাড়াই দেবো উপর নিচের, তো আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আপনি স্পেস বাড়াই দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এটা উপরের অ্যারো চাপলে আপনি দেখবেন যে অটোমেটিকলি স্পেস একটা স্পেসটা 2টা লাইনের যে গ্যাপ এটা বাড়বে। আর যদি আপনি চান যে স্পেস পাশাপাশি স্পেসটা বাড়বে, তো সেক্ষেত্রে আমি এই জায়গাতে ক্লিক করতে পারি। ঠিক আছে, তাহলে এটা বাড়বে, অথবা লিখেও দিতে পারেন। এগুলোরও শর্টকাট কমান্ড হচ্ছে আপনি অল্টার কি চাপ দিয়ে উপরের অ্যারো চাপবেন, তাহলে এটা উপরের দিকে স্পেস কমায় ফেলবে। আর যদি ডাউন অ্যারো চাপেন তাহলে এটা অবশ্যই অল্টার কি চাপ দিয়ে ধরে ডাউন অ্যারো চাপবেন, তাহলে নিচের দিকে স্পেসটা নিয়ে নেবে। আর যদি আমি পাশের দিকে চাই যে পাশাপাশি হরিজন্টালি যদি আমরা চাই যে স্পেস হবে, তাহলে আমরা কি করব, অল্টার কি চাপ দিয়ে ধরে রাইট অ্যারো চাপবেন। বুঝতে পারছেন? তো রাইট অ্যারো চাপলে এরকম স্পেস নিয়ে নিবে। আপনারা মনে মনে ভাবতে পারেন যে আসলে আমরা টেনে ধরলেই তো এটা বড় হয়ে যায় বা স্পেস নিয়ে নেয়। আসলে তা না, ব্যাপারটা টেনে ধরলে যেটা হয় সেটা হচ্ছে চেয়ারটা হয়ে যাবে, ফন্টের আকার নষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে এরকম, আমি একটু দেখাই। ধরেন আপনি মনে করলেন না আমার যে অবস্থাতে আছে এটারে আমি কি করব, টেনে ধরলেই তো এক একটা বড় হয়ে যায় বা স্পেস হয়ে যায়। তখন ধরেন এই টেনে ধরলে যেটা হয় সেই লেখার আকৃতিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আপনি টেনে যদি উপর নিচে স্পেস করতে চান তাহলে দেখেন যে এটার আকারই নষ্ট হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, ফন্টের আকার লম্বাটে ধরনের হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন লম্বা লম্বা হয়ে গেছে। তো এইভাবে করবো না, আমরা সমান রেখে ফন্টের আকার যাতে কোনো রকম নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, অল্টার কি চাপ দিয়ে ধরে আমরা রাইট অ্যারো চাপবো, স্পেস বাড়বে, অথবা ডাউন অ্যারো চাপলে কমবে। উপর নিচে করে দেখবেন। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে হলো আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসি, একেবারে প্রথম অবস্থায়। সেটার জন্য আপনি এটা তো আমি একটা এন্টার দিয়ে দিয়ে লিখছি, আমরা আরেকটা ফন্টে গিয়ে আবার আরেকটা নিয়ে নিব। যেমন হচ্ছে আমরা একটু দাঁড়ান 1 মিনিট, আমি একটু আগের অবস্থায় নিয়ে আসি। কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমি পূর্বের অবস্থায় নিয়ে আসতেছি।
কত আচ্ছা শুরু করি। তো দেখেন এই জায়গাতে আমরা কি করব, কোন অ্যালাইনমেন্টে সাজাবো। এটা দেখেন লেফট অ্যালাইনমেন্টে দেওয়া আছে, তার মানে লেফট সাইডটা সমান আছে, বাকিটা আপনার লেফট থেকে শুরু করছে। তো আমরা যদি চাই যে রাইট অ্যালাইনমেন্ট দিতে, তো এই জায়গাতে দেখেন যে রাইট অ্যালাইনমেন্ট, তো রাইট পাশ সমান হবে। অনেক সময় আমরা এটা দেখতে পাই হচ্ছে হলো যে বিজনেস কার্ড তৈরি করব, দেখা গেল রাইট অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হলো বা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হলো, বা সেন্টারে লেখাটা আমি সেন্টারে বসাবো, তখন আমরা সেন্ট্রাল অ্যালাইনমেন্টে করে এভাবে করে দিতে পারি। ঠিক আছে, তো এইগুলোর একটা শর্টকাট কমান্ড আমার জানা আছে, সেটা হচ্ছে আপনার এটা শর্টকাট হলে আপনাদেরও সুবিধা হয়। সেটা হচ্ছে হলো আপনারা যদি শিফট কন্ট্রোল আর চাপেন তাহলে হবে রাইট অ্যালাইনমেন্ট, শিফট কন্ট্রোল এল চাপলে লেফট অ্যালাইনমেন্ট, আর হচ্ছে সি চাপলে সেটা হবে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট। তো এভাবে করে আপনারা অ্যালাইনমেন্ট করে নিতে পারেন, যেটা আপনাদের প্রয়োজন হবে সেভাবে করে নিতে পারেন। আর আপনি একটু আগে যেটা প্রশ্ন করলেন যে আমরা কিভাবে এক এক ধরনের ফন্ট ইউজ করব, অথবা লেখাগুলো আমরা দুই জায়গায় বা ভিন্ন জায়গায় লেখা হলো 3-4 জায়গায় লিখলাম, সেটারে আমরা কিভাবে গুছাইতে পারি সেটাও দেখাই যে কিভাবে করবেন। আমরা মূলত লেফট অ্যালাইনমেন্টই রাখি সব সময়। আচ্ছা, সেটা করার জন্য আপনি আবার ধরেন সাপোজ এটা একটার মধ্যে আছে, মানে একটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে, আপনি আলাদা করে এই জায়গাতে লিখতে পারেন। সেটার মধ্যে আলাদা করে এই লাইনটা লিখলেন সাপোজ, তো এখন আপনি আরও চাইতেছেন আরও 4-5টা লাইন করবেন, এটার মধ্যে অল্টার চাপ দিয়ে ধরে নেবেন যে একটা কপি করলাম। এখন এটার মধ্যে আমি আরও একটা কন্ট্রোল এ চাপবেন, সবগুলো হলো, আপনি আরও কিছু লিখলেন। ঠিক আছে, এটার মধ্যে আলাদা ফন্টেন্ট দিতে পারেন। এখন এটা এই জায়গাতে আপনি আরেকটা কপি করলেন এবং এটার মধ্যে আপনি দিতে কন্ট্রোল এ, এখন আপনি আরও কিছু লিখলেন। ঠিক আছে, তো এই জায়গাতে দেখেন যে 3টা লাইন হয়েছে, এবং আমরা যদি চাই যে এটার ফন্টের আকার হবে বড়, এটা একটা ভিন্ন একটা ফন্ট হবে, ভিন্ন একটা ফন্ট আপনি দিতে চাই, যে কোনো একটা দিতে চান তো দিয়ে নিতে পারেন। তো এটা দিলাম সাপোজ। তারপর এখন আপনি এইগুলোরও অ্যালাইনমেন্টভাবে সাজাইতে চান, এটা সেন্টার, এগুলো সব সিলেক্ট করে আপনি সেন্টার দিলে সেন্টার হবে না, কারণ এটা সবগুলো আলাদা আলাদা জিনিস। তো এটারে কিভাবে সেন্টার করবেন সেটার জন্য আমার ব্যবহার করতে হবে অ্যালাইন। তো অ্যালাইনটা কোন জায়গাতে আছে দেখেন, এই জায়গাতে অ্যালাইন আছে হচ্ছে হলো পাথ ফাইন্ডারের অপশনে গেলেই পাবেন, অথবা এই জায়গাতে অ্যালাইনে গেলে পাবেন। তো অ্যালাইন আমরা যখন নিয়ে আসবো তখন দেখেন এই জায়গাতে সারি, অ্যালাইন বলতে আমরা যেটা বুঝি সারি, একটা সারিবদ্ধভাবে কীভাবে সাজানো যায়। তো সবগুলা যে কোনো অবস্থাতেই থাক, যে কোনো জায়গাতে থাক, তাতে আমার কোনো সমস্যা নাই। এটা যদি এই দিকেও থাকে তাতেও কোনো সমস্যা নেই। এটা আর এটা, এই 3টা আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি একটা লেফট অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে এই জায়গাতে দেখেন হরিজন্টালি অ্যালাইন লেফট, তো আমরা সিলেক্ট করলে দেখেন এটা একটা সারিতে চলে আসছে, কন্ট্রোল জেড। এইটা আচ্ছা, আমরা একটু দূরে সরাই নিই। এখন ধরেন এই 3টা জিনিস, এইটা আর এটা, 3টা একটা লাইনে নিয়ে আসতে চাই, তো আমরা কি লেফট অ্যালাইনমেন্টে দিলে দেখেন লেফট অ্যালাইনমেন্ট হয়েছে। এখন কিন্তু সবগুলা দূরত্ব সমান চাইতেছি, তাহলে কি করব, এই জায়গাতে আমরা যদি এটার মধ্যে দেই ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন সেন্টার করলে, তাহলে দেখেন যে প্রত্যেকটা দূরত্ব সমান হবে। বুঝতে পারছেন, প্রত্যেকটার দূরত্ব, অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো আপনারা করে দেখবেন
যে কীভাবে এটা করা যায়। এখন দেখেন প্রত্যেকটা দূরত্ব সমান এবং এটা লেফট অ্যালাইনমেন্ট আছে। আমরা যদি এটার সেন্টার অ্যালাইনমেন্ট দিতে চাই তাহলে সেন্টারে করতে পারেন। আর এটা আপনি স্পেস কমাইতে এভাবে পারবেন না, আপনি এটারে কাছাকাছি নেবেন এবং এই দুটো সবগুলোর সিলেক্ট করবেন এবং এটা সেন্টার করে দিলে এটা ওই অনুযায়ী স্পেসটা নিয়ে নেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি কতটুকুর মধ্যে আপনি সমান দূরত্বে চান। আমি এইটুকুর মধ্যেই এটারে ডিস্ট্রিবিউশন করতে চাই সমানভাবে। তো আমরা এটার মধ্যে ক্লিক করলে এইটুকুর মধ্যেই করে নেবে। এটা জাস্ট আপনি টেক্সট দিয়ে দেখাইলাম, আপনি যে কোনো জিনিস দিয়ে করতে পারেন, যে কোনো অবজেক্ট দিয়ে করতে পারেন, যে কোনো অবজেক্টে এইভাবে আমরা সাজাই নিতে পারি। অ্যালাইনমেন্টের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা কোনো একটা ডিজাইন সেন্টার করা বা সাজানো এটা দিয়ে খুব দ্রুত করতে পারি এই অ্যালাইন দিয়ে। এটা আমি জাস্ট আপনাদের দেখালাম টেক্সট দিয়ে, এটা শুধু টেক্সটের ওপর কার্যকর করে না, সব জায়গায় কাজ করতে পারে। সাপোজ আপনি একটা পতাকা তৈরি করলেন, ধরেন এটা আপনি একটা পতাকা তৈরি করলেন, তো এটা গ্রিন কালার, এরপর আপনি একটা সার্কেল নিলেন, সার্কেলটা রেড কালার। তো এখন আপনি এই যে দুইটা জিনিস আপনি কোন জায়গায় রাখতে চাইতেছেন, আপনি এটারে প্রথমে কি করবেন, হরিজেন্টালি এটারে সেন্টার করতে হবে। তো আমরা হরিজেন্টালি এটারে সেন্টার করলাম এবং আপনার এটা কি করতে হবে, সেন্টারে নিতে হবে, ভার্টিক্যালি সমান করতে হবে। তো এটা দিলেই হবে সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। তো দেখেন এটা সেন্টার অটোমেটিক হয়ে গেল, আপনার কষ্ট করে সেন্টার করে বসানোর কোনো দরকার নেই। ঠিক আছে? তো এটা যে কোনো অবজেক্টের ক্ষেত্রেও কাজ করবে। বুঝতে পারছেন? তো মূলত আলোচনা করতেছিলাম টেক্সট নিয়ে, তারপর আপনারা এটা একটা অ্যালাইনের একটা টুল আমরা আলোচনা করে ফেললাম অলরেডি। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, এটা আপনি যে কোনো জিনিস বা যে কোনো অবজেক্টকে আপনি একটা সারিবদ্ধভাবে সাজানোর জন্য আমরা অ্যালাইন ইউজ করতে পারি। হরিজেন্টালি, ভার্টিক্যালি, আপনারা যেটা খুশি আপনারা দিয়ে নিতে পারেন। তবে এটার ব্যবহারটা আপনারা করে করে দেখবেন যে কোনটা কী কাজে লাগে। আচ্ছা, এ তো গেল মোটামুটি আমরা অ্যালাইনের ব্যাপারটা বা প্যারাগ্রাফ যে কীভাবে আমরা এটা সাজাবো ওই ব্যাপার, নর্মালি যে টাইপ টুলের ব্যাপার। এছাড়াও টাইপ টুলের অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি এখন আলোচনা করব। এগুলো সব ডিলিট করে দিলাম, Ctrl+0, এটা আপাতত দরকার নেই। তো এখন দেখেন এটা তো নর্মালি টাইপ টুল আমরা আলোচনা করলাম যে এটা দিয়ে আমরা এভাবে টাইপ, এটা নর্মালি টাইপ করার পর আপনারা ইচ্ছে করলে এটার একটা বক্স করে নিয়ে এই বক্সের মধ্যে লিখতে পারেন। ঠিক আছে? এই বক্সে যা লিখবেন এটা এই বক্সের মধ্যে থেকেই যাবে, এটা তাহলে আর অ্যালাইন করার প্রয়োজন হবে না, অটোমেটিকলি নিচের লাইনে নিয়ে যাবে। এবং সর্বশেষ যখন একটা টেক্সটগুলো বাইরে চলে যাবে তখন কিন্তু লাল রঙের একটা প্লাস আকার ধারণ করছে, তার মানে এটার বাইরেও লেখা চলে গেছে অলরেডি। তো তখন আমরা এটা কীভাবে আবার ফেরত আনতে পারি, সেক্ষেত্রে আপনার ফন্টের সাইজটা একটু ছোটো করে দিতে পারেন। তাহলে ছোটো করার জন্য শিফট Ctrl চাপেন, তাহলে এটা দেখতে পাবেন যে আসলে ভিতরে চলে গেছে। শিফট Ctrl তাহলে ফন্টের আকার পরিবর্তন হবে, মানে ছোট হবে। আর গ্রেটার দেন দিলে বড় হয়। তো গেল, এটা হলো নর্মাল টাইপ টুলটা আলোচনা করলাম। এখন আমরা করব এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটার কাজটা কি আসলে, এটাও একটা এরিয়ার মধ্যে কাজ করে, যে কোনো এরিয়া হইতে পারে, যে কোনো শেপের মধ্যে। সাপোজ আমি একটা সার্কেল নিলাম, একটু চ্যাপ্টা ধরনের সার্কেল। এখন আপনার এটার মধ্যে যদি এরিয়া টাইপ টুলটাতে দিয়ে লিখি, সব এটার মধ্যে থাকবে যে কোনো শেপ। ওই যে আমরা পাখি তৈরি করলাম পাত করে, সে পাখির মধ্যেও আপনি ওটার ভিতরেই লেখাটা হবে, এর বাইরে যাবে না। একটা মানুষের শেপ আপনি তৈরি করলেন, এই শেপের ভিতর দিয়ে লেখাগুলো দিতে চাইতেছেন, যে লেখাগুলো এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। তো এইভাবে করে আমরা পাত করে নিব এবং ওই শেপের মধ্যে লিখতে চাইলে এভাবে করে লিখতে পারবো। বুঝতে পারছেন? যে কোনো শেপের ওপর এটা কাজ করে। এটা এরিয়া টাইপ টুল, এই এরিয়ার বাইরে যায় না, সোজা কথা। তো এরপর হচ্ছে হলো আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলটা, সেটা হচ্ছে হলো আপনার
এটা অনেক কাজে লাগবে, আপনার অনেক অনেক কাজে এটা ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে টাইপ 1 পাত। এটা পাতের উপর কাজ করে, যে কোনো পাত হতে পারে। সাপোজ আপনি যদি একটা সার্কেল বা রেক্টেঙ্গুলার বক্সও নেন, এটার মধ্যে যদি আমরা এটা দিয়ে লিখি, তাহলে এটা চারোদিক থেকে লেখা আসবে, কারণ যেদিকে পথ পাবে সেই দিকে এই লেখাটা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যদি একটা সার্কেলের মধ্যেও করতে চান, তাহলে আপনি কি করবেন, জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন এবং টাইপ করতে থাকবেন, দেখবেন যে এটা চারোদিক থেকে লেখাটা হবে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আপনি যদি চান না আমার লেখাটা আমি আমার মতো করে বানাবো, যেহেতু এটা পাতের উপর কাজ করে, আপনি পাত নিজে তৈরি করে দেন, তাহলেই হয়। আপনি সাপোজ আপনি এই জায়গা থেকে একটা পাত তৈরি করে দিলেন। এখন আপনি চাইতেছেন যে যেভাবে আমি পাত করছি সেভাবে লেখাটা হবে, তো আপনি এই জায়গা থেকে এই জায়গাতে একটা লিখলেন, এভাবে করে লেখাটা লিখে দিতে পারবেন। তো ওই যেভাবে আপনি পাত করে দেবেন ঠিক ওই পাতের উপর দিয়ে লেখাটা হবে, বুঝতে পারছেন? জাস্ট টাইপ 1 পাত নেবেন এবং ক্লিক করে লেখা শুরু করবেন। এখন আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় যেটা একটু আলোচনা করে দেবো, এরপরে ক্লাস আজকের মতো শেষ আপনাদের। তো সেটা হচ্ছে হলো সার্কেলে যখন আমরা লিখব, সার্কেলের মধ্যে যখন আমরা লিখব তখন আমরা টাইপ 1 পাত দিয়ে আমরা লিখলাম, লিখলেন, সাপোজ এইটুকুর মধ্যে আমরা লিখলাম। এখন আপনার মনে হতে পারে যে না এই জায়গা থেকে একটা লেখা হবে এই জায়গা পর্যন্ত, এই দিক থেকে এই দিকে যাবে, তো আমরা কি করতে পারি, তো সেক্ষেত্রে আরেকটা সার্কেল লাগবে। তো এই একই সার্কেলে দুইটা ইফেক্ট আপনি দিতে পারবেন না, তো সেক্ষেত্রে সেন্টার করে আমি সেম জায়গাতে একটা ওই নিলাম একটা সার্কেল। এখন আমি যদি লিখি, তো এই 2017 লিখলাম, এটা লেখাটা ওই দিকেই যাইতেছে, তো আমরা কি করব, ভিতরে নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনি এই হ্যান্ডেলটা ধরে এইদিকে ধরেন এটা কোনো লেখাই নেই, এটার আমরা একটু Ctrl+3 দিয়ে মানে হাইড করে রাখবো। Ctrl+3 দিলে কি হবে, এটাকে সিলেক্ট করে আপনি Ctrl+3 দিবেন, তাহলে দেখেন এটা জায়গা মতন আছে কিন্তু দেখা যাবে না, হাইড করে রাখলাম। জাস্ট Ctrl+3 দিলে আবার চলে আসবে, ঠিক আছে? তো দেখেন আমরা এই যে 2017 এটা যদি ক্লিক করি, এটা আমরা এই যে হ্যান্ডেলটা আছে এটাকে ধরে যদি আমি ভিতরের দিকে টানি, তাহলে দেখেন ভিতরের দিকে চলে আসে। তো এই দিক থেকে এই দিকেই গেছে। এখন এটাকে আপনি যদি চান না আমি সেন্টারে নিয়ে আসবো, এই জায়গাতে যখন আপনি অ্যারোটা নেবেন দেখবেন যে একটা ছোট্ট একটা অ্যারো আসে, এটাকে ধরে আপনি এইদিকে নিয়ে আসতে পারেন এবং এটাকে ধরে সেন্টার আপনি করে দিতে পারেন, ঠিক সেন্টার মতো আপনি বসায় নেবেন। তো এখন আমরা যদি Ctrl+Alt+3 চাপি, দেখতে পাবো যে আমার ওই আগের লেখাটাও আছে। তো এভাবে করে আপনি লেখাটা করতে পারেন। কিন্তু অনেক সময় মনে হলো যে আপনার হ্যান্ডেল ধরে ভেজাল হইতেছে খুব, আপনি করতে পারলেন, ঝামেলা করতে পারতেছেন না, তখন আপনি কিভাবে করতে পারেন? তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে, আপনি একটু ব্যাক সাইডে যাই, Ctrl+Z দিয়ে আগের অবস্থাতে যাই। তো আমি এটারে চাই ভিতরের দিকে, তো আমরা কিভাবে আনবো, টাইপে যাব, টাইপ 1 পাতে যাব, টাইপ 1 পাতের অপশনে গেলে দেখতে পাবেন এই জায়গাতে ফ্লিপ করলে প্রিভিউ করে দেখতে পাবেন যে এটা ভিতরের দিকে সিলেক্ট হয়েছে এবং এদিক থেকে লেখাটা এই দিকে গেছে। এটা আসলে সিলেক্ট করছিলাম উপরের লেখাটা, বুঝতে পারছেন? তো ফ্লিপটা যখন উঠাই দিবেন দেখেন ওইটা কিন্তু সিলেক্ট হয়েছে, যেটা সিলেক্ট হয়েছে ওইটাই। ফ্লিপ করা মানে কি, যেটা যে অবস্থানে আছে এটার উল্টার দিকে বিপরীত দিকে চলে যাবে। জাস্ট ফ্লিপ করলে এটা ভিতরের দিকে চলে আসছে, জাস্ট ওকে দিলে আসবে, দেখেন আসছে, এই দিক থেকে লেখাটা এই দিকে গেছে। এখন আপনার মনে হইতে পারে যে না সার্কেলের ভিতরের দিকে লেখাটা না রেখে বাইরে সার্কেলের ভিতর, দেখেন সার্কেলটার ভিতরের দিকে লেখাটা, আমরা যদি সার্কেলের বাইরের দিকে লেখাটা চাই সেক্ষেত্রে আমরা যাব টাইপে
টাইপে গিয়ে টাইপ অনে পাতের অপশনে গেলে দেখতে পাবেন এই জায়গাতে এটা না, আপনি এটা দিয়ে দেখতে পারেন যে বেজ লাইন দেওয়া আছে, আপনি অ্যাসেন্ডারে দিয়ে দিলে দেখতে পাবেন। দেখেন যে এটা লেখা এই দিক থেকে এই দিকেই গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনার বেজ লাইনের বাইরে। ঠিক আছে, তো এভাবে করে আপনারা ডিজাইনটা কমপ্লিট করে নিতে পারেন। জাস্ট এটাই আপনাদের প্র্যাকটিস কেসের বিষয়। আজকে বাসায় গিয়ে এটুকু আগে প্র্যাকটিস করেন। আজকের মতো এইটুকুই থাকলো।